হ্যাঁ, এটা হয় cholangiocarcinoma extended to cystic duct। না সিবিডিতে স্ট্যান্ড দেওয়া হয়েছিল পরে না না, সিবিডিতে আমরা স্টেন্ট দিইনি। তাহলে তো আবার হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা তাই হবে না। এই জন্য যদি আগে আমরা ডায়াগনোসিস করতে পারতাম তাহলে কি হতো, এটা আমরা ওপেন করতাম। এটা তো স্যার আমাদেরও সাসপেকশন ছিল যে এটা আসলে পলিটিক্যাল ডিজিজ কিনা। এই কারণে আমি 4 বার রিভিউ করেছি, বাইরে একবার করে আসছি। কারণ জন্ডিস তার ছিল প্রথমে 3.6, আমার এখানে ভর্তি হওয়ার পরে দেখি 10 আমরা সাধারণত ধরেই নেই যে 10 এর উপরে যায় সেটা ম্যালিগনেন্সি ধরে নেই সারা। ওই সাসপেকশন থেকে আমার বারবার মনে হচ্ছিল যে এটা ম্যালিগনেন্সি, কিন্তু আমি বারবার রিভিউ করেছি, বারবারই তা পাচ্ছি। আর কোনো টেস্ট আছে যে না, অপারেশনের পরে কোনো কথা বলা যায় না। বারবারই তো কোনো আগে হচ্ছে আর কোনো টেস্ট ছিল যেটা করলে ধরা পড়ে। এমআরসিও কি করা যেত? এমআরসি করা যেটা কস্টলি, প্রায় 8-10 হাজার টাকা লাগে। আর এটা আল্ট্রাসাউন্ড করলে অবভিয়াসলি লাগে। এটার জন্য আমার এমআরসি করার মানে অপশন নাই। যখন কোনো ক্লু দিবে, আল্ট্রাসাউন্ড যখন ক্লু দিবে যে কোনো গ্রোথ আছে বা তখন আমি এমআরসি আল্ট্রাসাউন্ড না পাওয়ার মানে কি এটা কেন? এখন আমি একটু রেডিওলজিস্ট ডিপার্টমেন্ট অফ রেডিওলজি থেকে এখানে কোনো অভ্যাস তো স্টোন পাওয়ার কথা ছিল আর কি, স্টোনের মতো লাগে কিন্তু অনেক সময় হয় না। স্টোন দেখা যাচ্ছে বলছে স্টোন পাওয়া যাচ্ছে না, এটা হয়ে দেখবে এটা এটা আমার কাছে লাগবে আসলে লাগবে স্টোন পাওয়া গেল, স্টোনের মাপ দিল স্টোন পাওয়া গেল না। এবং আমি 4 বার এখানে আসার পরে আগেও একবার করছে, সেও আমাদের এখানে কাজ করে, মানে আমাদের এখানকারই সবাই। মানে এটা কি স্যার আমার এটা কি কেন মানে ভুল হতে পারে কি কেন ভুল হলো সেটা একটা ব্যাপার। আর ওই গ্রোথ কেন মিস এখানে স্টোন তো মিস মানে ভুল হয়েছে, মিস হলো কিভাবে করবে? কারণ 60টা গ্রোথ ছিল, থেকে গ্রোথ ছিল, ওখানে প্যারামেন্ট্রিক লিগমেন্ট গুলো অ্যাঙ্গুলার ছিল, ওগুলো এটা সম্ভবত গ্যাসের জন্য তাহলে কোশ্চেন যেমন স্টোনে আমরা নেগেটিভ শ্যাডো পাবো, নেগেটিভ অ্যাকোস্টিক শ্যাডো যেটা দিবে, কিন্তু গ্রোথের ক্ষেত্রেও কি সেটা পাবো না? তাহলে তো ডিফারেন্সিয়েট করা গ্রোথের ক্ষেত্রে তো পোস্টেরিয়র এনহ্যান্সমেন্ট পাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে গ্রোথ তো অবভিয়াসলি দেখার কথা, কারণ দুই জায়গায় গ্রোথ আছে, লিম্ফ গুলো আছে, লিম্ফ দেখার কথা। কেন যে মিস হয়েছে এজন্যই আমরা টোটাল স্যার 3 বার রিভিউ করেছিলাম স্যার। ছবি যেটা ছবিটা আসলে ছবি তো আমাদের হ্যাঁ আমরা ছবির ভিতরে বলা আছে যে এটা যে রিয়েল টাইম ডায়াগনোসিস, ছবিটা আপনার দূর থেকে ওটাকে কাউকে দোষ দেওয়া যাবে না। যদি কেউ ভালো ছবি দেয় তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু ছবি দেখে আমি মিস করলাম বা দেখতে পারলাম এটা তো কাউকে দোষারোপ করা যাবে না। বইতেই এটা লেখা আছে, এটা রিয়েল টাইম। কারণ এক এক জায়গায় ছবি এক এক রকম আসতে পারে, কালারটা এক এক রকম আসতে পারে, ছবি দেখে কেউ বুঝতেও পারে কেউ না বুঝতে পারে। যেমন এক্সরে দেখে ছবি দেখে বুঝতেই হবে, কিন্তু আল্ট্রাসাউন্ড ছবি দেখে তো বুঝতে হবে এরকম কোনো তো আমরা সাধারণত আমি এখানে আমার কাছে মেজারমেন্টটা তাহলে কিছু সেটাই মেজারমেন্টটা কিছু আর এখানে কি এক্সপেক্ট করা যেত কিনা রেডিও অফের কাছে কিনা ডিফারেন্সিয়েট করা মিলিটারি এক্সচেঞ্জে মিলিটারি কোনো ইয়ে আসে না, 10% আসে শুধু গলব্লাডার পাথরটাও মার্সিডিজ বেঞ্জ সাইনটা আসে, ওটা সিগার সাইন বলা হয়। 10% ক্ষেত্রে গলব্লাডার পাথর এক্সচেঞ্জ আসে। সিবিডি কতটুকু ডাইরেক্টেড ছিল? সিবিটি তো 17 সেন্টিমিটার, 13.6 ব্যাপারটা আসলে খুব কারণ হচ্ছে আমরা বেশিরভাগ সময় বিশেষ করে ওবিজি গ্রুপ বা এই জাতীয় জিনিস আমরা এটা একটা অভ্যাস হয়ে গেছে। এই ধরনের যদি মিস্টেক হয়ে যায় then it will be a disaster. It will be a disaster, and not one time. It was done 4 times. 4 times it was done, and multiple polylithiasis was there, and subsequently it was found nothing.
and it is related to mass growth. Adenocarcinoma was there, obstruction was due to that. So it's really, and if it goes on, then everybody will be scared about doing any operation depending on ultrasonography report. So my humble request to the radiology and imaging department to be more careful when it is suspected. You have to be very much careful. It happened earlier also, 1 or twice, and I had to pay back the money. But that is not the question. Question is that we have to be more cautious to give a report when it has been sent twice or thrice. যেহেতু ডক্টর সুতম এটাকে 2 বার 3 বার 4 বার করতে পাঠিয়েছে, তখন আমার মনে হয় এটাকে আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল যে কোথাও কি গোলমাল হচ্ছে, তা নাহলে সার্জন কেন এত কনফিউজড হচ্ছে। সে ক্লিনিক্যালি কোরিলেট করতে পারে না, যার জন্য সে কনফিউজড হয়েছে। কেন সিটি করা হলো না? যেহেতু আমাকে 4 বারই বলে দেওয়া হচ্ছে যে কোলিলিথিয়াসিস আছে, আমি সিটি করতে যাব না, এটা তো হয় না। তো সুতরাং আমরা এখান থেকে যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে we have to be more careful, we have to be more rational। এবং আমি রিকোয়েস্ট করব যারা কনসালটেন্ট আছেন তারা যদি আরেকটু নোট দিয়ে দেন যে আমি এখানে কনফিউজড, এটাকে আরো ভালো করে দেখো, তাহলে বোধহয় একটু কাজে লাগতে পারে। আমার মনে হয় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের নিজেদের, তা না হলে কিন্তু লোকজন সব আল্ট্রাসোনোগ্রাফির উপর একটা বিরূপ মনোভাব পোষণ করবে, করলে লাভ কি, কিছু পাওয়া যাবে না। সো প্লিজ, এটা সমালোচনা না, এটা আত্মসমালোচনা খানিকটা। আফটার 40 একটা জিনিস মনে রাখবেন, আফটার 40 ডিপ জন্ডিস কার্সিনোমাটা সবার আগে মাথায় থাকবে। আফটার 40 ডিপ জন্ডিস, সার্জিক্যাল জন্ডিস, কার্সিনোমা সবসময় মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। Thank you very much. You said good topics. রেডিওলজি দিয়ে তো অনেক কথাই হচ্ছে, আমাদের কিছু উত্তর তো দিতেই হবে। যাই হোক, যদি ভুল না হতো তাহলে মনে হয় সেমিনার হতো না। আমি কিন্তু এই উদ্দেশ্যে সেমিনারটা করা হয়নি, সেটা না, আমি একটু বলি। এত কনফিউশন হয়েছে যে কারণে এখন আমরা কাজ করি আসলে মেশিন পত্র দিয়ে তো কাজ করি, তো ম্যান বিহাইন্ড দ্য মেশিন and machine in front of physician, দুটাই চিন্তা করতে হবে। তো আমি রিকোয়েস্ট করতেছি যে পেশেন্ট গুলো এইরকম কনফিউশন হবে, কাইন্ডলি আমার চেম্বারে একটু পাঠাবেন, আমি বুঝতে গেছি আমার চেম্বারে যে মেশিন আছে সেই মেশিন এর সাথে অনেক গুণ ভালো, মানে অন্তত 100 গুণ তো ভালো হবে। আমাদের এই মেশিন গুলো মানে এত মিসলিড করে যে বায়োগুলো মনে হচ্ছে যেন স্টোন। আমরা কলিগরা কাজ করি, একজন একটা রিপোর্ট দিচ্ছে, পরবর্তীতে সেই রিভিউ হচ্ছে, আমি আরেকটা রিপোর্ট দিচ্ছি, মানে একমত হওয়া যায় না। এখানে যে প্রবলেম গুলো হয়েছে যে সিবিডি তে মাস, এটা খুবই টাফ ডায়াগনোসিস করা কঠিন হয়ে যায়, ছোট মাস যদি থাকে আর প্যানক্রিয়াটিক হেডে যদি মাস থাকে, যে বড় যদি না হয় তাহলে ডায়াগনোসিস করা একটু মুশকিল, ছোট মাস থাকে ডায়াগনোসিস করা মুশকিল। এখন এই সার্জনরা বললেন যে এটা আসলে যদি একটু হিট দেওয়া হয়, যেটা গলব্লাডার মাস বা সিস্টিক মাস আছে, তখন কিন্তু আমরা আরেকটু ওইভাবে দেখব, চিন্তা করি এটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত। এখন যে স্টোন গুলো যে দেখেছি সিবিডি তে যদি স্লাজ জমা হয়, সেই স্লাজ গুলো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো নিয়ে আসে, তখন সেখানে আমাদের মানে মনে হয় যেন এটা স্টোন। কারণ যেহেতু অবস্ট্রাকশন আছে, ইন্ট্রাহেপাটিক ইলিয়ারিটি ডাইলেটেশন আছে,
তখন কিন্তু এটা স্টোন না বলে আমার উপায় নাই, কারণ এখানে কোষ্ঠী শ্যাডো যায়। আর হচ্ছে মাছে কোনো কোষ্ঠী শ্যাডো যায় না। আর মাছে কিন্তু এনহ্যান্সমেন্টও সেক্ষেত্রে খুব বেশি হয় না, এনহ্যান্সমেন্ট হবে সিস্টিক স্ট্রাকচারে, কিন্তু মাছের কিন্তু এনহ্যান্সমেন্ট অনেক বড় মাছ হতে হবে। আর সিবিডির মাছেও মানে এনহ্যান্সমেন্ট তো হবেই না। তো যাই হোক, এটা আমিও মনে হয় একবার দেখেছি, আমার কলিগও দেখেছে, কিন্তু সবাই মানে একই রকম রিপোর্ট আসছে। মাছ আমাদের মানে মনে হয়নি, এই জন্য আমরা দিতে পারিনি। যাই হোক, তো এইসব কনফিউশন যদি হয় সেক্ষেত্রে অবশ্যই সিটি করা উচিত। সিটি করলেই যেমন আমি এটা সাফার করছি আমার বাবাকে নিয়ে। আমার বাবার হলো ক্যারসিনোমা গলব্লাডার ছিল, আমি নিজে ডায়াগনোসিস করছি আমার বাবার ক্যারসিনোমা গলব্লাডার। তো আমার আরেকজনকে দিয়ে করানোর পরে সে বলছে না না কোনো মাছ টাছ নাই, এই পাইমা গলব্লাডার। আমি কিন্তু সিটি করি নাই, সিটি করলে আমার বাবা এত তাড়াতাড়ি মারা যেত না। পরে এখানে আমরা অপারেশন করেছি, অপারেশন করার পরে ক্যারসিনোমা গলব্লাডার। তো যাই হোক, তো কিছু কিছু ভুল সবারই হয়। আমি এই কাল পরশুদিন একটা রোগী দেখেছি, সিস্টেমটমি ডান, কিন্তু গলব্লাডার আছে, স্টোনও আছে। ডিপার্টমেন্টাল হেড স্যারকে দিয়ে দেখালাম, তার দেখা বললো যে হ্যাঁ গলব্লাডার আছে, স্টোনও আছে, ওপেন করে সিস্টেমটমি করা আছে। এক্ষেত্রে কি আমরা বলবো যে সার্জনের দোষ? এখন আমরা কি রিপোর্ট দিব? ওসি এটা তো আমরা বলতে পারবো না, এরকম তো হয়। আর হলো যে ভুল সবাই হয়। এখন হিস্টোপ্যাথোলজি তারা টিম ওয়ার্ক, আমরা আমাদের উদ্দেশ্যটা কি? ও একটা চমৎকার একটা কেস প্রেজেন্ট করছে, আমরা এইটাকে বুঝছি আপনি ভালো মেশিন চাচ্ছেন। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যাতে কম ভুল হয়, যে হিউম্যান এরর থাকেই না, নানা কিছু হতে পারে। আমি 100% সবকিছু পারবো এই ধরনের বোক আমি করার কোনো মানে হয় না। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যারা ক্লিনিশিয়ান আছেন তারা যদি একটু লিঙ্কস দেন। আর সেকেন্ডলি আমরা যারা রেডিওলজি ইমেজিং এ কাজ করি তারা যদি কম্বাইনলি কোনো একটা সাসপেক্টেড কেস যদি দুজন মিলে দেখি, আমার মনে হয় এই ভুলটা করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্স। আমাদের টাইম শর্ট। এই কেসটা আসলে প্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে রেডিওলজি ভুল করছে বা আমাদের মিস্টেক হয়েছে এটার জন্য না। এটা একটা রেয়ার কেস। কোলাঞ্জিও কার্সিনোমা কিন্তু খুবই রেয়ার। এটা কোন কোন বইয়ে লেখা আছে 1 to 3%, 3 পার লাখ, আবার কোন কোন বইয়ে লেখা আছে 2.1 পার লাখ ওয়ার্ল্ড ওয়াইড। এটা সাধারণত ওই এশিয়ান এন্ড সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা বেশি হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই পেশেন্টটা কার্সিনোমা পেশেন্ট সাধারণত পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস হয়। এই পেশেন্টের পেইন ছিল, এটা কিন্তু কেউ বলে না। একটা আরেকটা হচ্ছে এই পেশেন্টের যখন আমরা অপারেশন করতে যাই তখন আমার সাসপেক্ট মানে আমি তো ওদের ইনভেস্টিগেশন রিলাই করে আমি অপারেশন করতে গেছি, কিন্তু আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে এটা অন্য কিছু হতে পারে, এবং আমার সেই জিনিসটাই আমি পাইলাম গিয়ে লোয়ার সিবিডিতে গ্রোথ। কিন্তু আমরা সিবিডির গ্রোথ সাধারণত ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক দুই ভাগে ভাগ করা হয়। সেটা ইন্ট্রাহেপাটিক হলো 45%, এক্সট্রাহেপাটিক 55%। এখন এক্সট্রাহেপাটিক যেটা সেটা সাধারণত ডিস্টাল পার্টে হয়। তো আমার কোশ্চেন হলো এটা সিস্টিক ডাক্টে কেন দেয়? আমি কিন্তু প্রক্সিমাস সিবিডি ভালো পাইছি, এখানে কিন্তু উল্লেখ করা, কিন্তু সিস্টিক ডাক্টে গ্রোথ। আবার আমার হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশনে আসলো সিএ গলব্লাডার, আমি কিন্তু কোলাঞ্জিও কার্সিনোমা ওখানে পাইছি, এখানে হিস্টোপ্যাথোলজিতে আসছে সিএ গলব্লাডার। স্যার আমাকে ফোন করলো একদিন, মির্জা স্যার তুমি একটা ইয়ে পাঠাইছো, এটা গলব্লাডার আমি কিছুই পাইতেছি না। আমি বললাম স্যার দেখেন নিচে লেখা আছে মোর এমফেসিস টু সিস্টিক ডাক্ট। আমি বলে দিলাম, আমি তখন চা খেতেছিলাম, মনে আছে। বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু দেখি। স্যার আবার পরে রিপ্লাই করলো আবার পরের দিন যে ঠিক আছে এটা সিএ গলব্লাডার আমি পাইছি ওখানে। এই জন্য আমি থ্যাঙ্কস টু প্যাথোলজি ডিপার্টমেন্ট, ওরা আমার মাঝে মাঝে
এইসব কেস নিয়ে আমাদের সাথে কথা বলে। সিবিডি স্যাম্পল তো আমরা না, সিবিডি স্যাম্পল তো দেওয়া যায়। এটা তো এইটা একটা কোশ্চেন যে আমার এখানে সিএ গলবাড়া আসলো, ওখানে আমি গ্রোথ পেলাম কিভাবে, এটা আবার প্রেজেন্টেশনটা আনইউজুয়াল, কিন্তু প্রেজেন্টেশনের কারণ হ্যাঁ ফিভারের একটা কারণ কলাজাইটিস ছিল, এটা আমরা ধরে নিয়েছি যে কলাজাইটিস ছিল, ফিভার হয়েছে, কিন্তু সিস্টিক ডাক্টে তার গ্রোথ ছিল, ওখানে সিবিডি ডিস্টাল সিবিডিতে গ্রোথ পেলাম, প্রোগ্রেসিভ জন্ডিস পেইনলেস হওয়ার কথা, কিন্তু তার পেইন নিয়েই সে আমাদের কাছে প্রেজেন্ট করছে। না, পেইনটার এক্সপ্লেনেশনটা মনে হয় দুইটা কারণ, একটা হলো সিস্টিক ডাক্টের জন্য, আরেকটা হলো লোয়ার সিবিডি। হ্যাঁ, এটা একটা যে সিস্টিক ডাক্টে যেহেতু গ্রোথটা ছিল, পার্শিয়ালি গ্রোথ ছিল, যখন কন্টাক্ট করে তখন ওই বাইল পাস করতে গিয়ে পেইন হয়, খুবই সেনসিটিভ, মাইনর অবস্ট্রাকশনে কিন্তু সিভিয়ার পেইন। এটা আমি চিন্তা করলাম এটা, কিন্তু ভোট পেলাম ওখানে, এখানেও পাইলাম, নিচেরটা তো আমি ইয়ে করতে পারি। এখন আমি পরে বইতে দেখলাম যে একটা জিনিস আছে যে কলাঞ্জিও কার্সিনোমা, যেটা এটা সিস্টিক ডাক্টের কার্সিনোমাটাও কলাঞ্জিও কার্সিনোমার ভিতরেই ঢুকাই দিছে, মানে এক্সট্রা এক্সটেনশন। হ্যাঁ, এটা হয় কলাঞ্জিও কার্সিনোমা এক্সটেন্ডেড টু সিস্টিক ডাক্ট। না, এই সিবিডিতে স্ট্যান্ড দেওয়া হয়েছিল পরে না, না, সিবিডিতে আমরা স্টেন্ট দেইনি। তাহলে তো আবার ইয়ে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা তাই হবে না। এই জন্য যদি আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারতাম, তাহলে কি হতো, এটা আমি ওপেন করতাম না, তোমরা যে ডাইরেক্ট করলা, হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। ডায়ালিসিস তো যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, পাস করে দিচ্ছি। স্ট্যান্ড দিলে তো তখন এটা না, ওইখান থেকে এই পাশে স্টেন্ট দেওয়া যায়। যদি হ্যাঁ, এটা যদি আমি আগে ডায়াগনোসিস করতে পারতাম, তাহলে এটাকে আমরা ওপেন করতাম না, এটাকে পাঠিয়ে দিতাম ফরিয়ার সিপি। মানে একটা জিনিস আমরা লার্ন করলাম, যেরকম আনইউজুয়াল কেসে আমরা একটা সিটির হেল্প নিতে পারি, কিন্তু প্রেজেন্টেশনটা ইউজুয়াল ছিল না, টিপিক্যাল ছিল না। না, ঠিক বলতে যে আমাকে যদি কোনো ক্লু দিত যে একটা লিমনোডাল অ্যানালাইস আছে, তাহলে হয়তো আমি সিটি দিকে বা এমআরসিপি দিকে মাস মনে করতে মাস মনে করে নাই। ডাইরেক্ট আমরা সনোলজিটা গলব্লাডারের ক্ষেত্রে সনোলজিটাকে বলা হয় খুবই সেনসিটিভ এবং স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন। রিপিটেডলি সনোলজিতে যখন একই রেজাল্ট আসে এবং ডিফারেন্ট পার্সোনালি একই রেজাল্ট আসে কোয়ালিফাইড পার্সোনাল থেকে, আমরা কিন্তু এটাকে ধরে নেই ইজ ফ্যান্টাসি। সুতরাং এরকম জায়গায় আমি যদি সেই সেম ক্লিনিশিয়ান হতাম, একই মিস্টেক কিন্তু আমারও হতো, বিকজ সেভারাল পার্সোনালের কাছ থেকে রিভিউ আসছে এবং দে আর দ্য স্কিল পার্সন, যার ফলে এই সন্দেহটা কিন্তু আমাদের তখন আর থাকে না। হ্যাঁ, এটাই হলো আসল কথা। হ্যাঁ, সো দ্যাট এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে আমরা সনোলজি তো খুবই এখন একটা ওয়েল অ্যাকসেপ্টেড ইনভেস্টিগেশন, পার্টিকুলারলি স্টুডেন্টের জন্য যেটা ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খুব চমৎকার একটা কেস, আমরা এনজয় করেছি রেজাল্ট বলা যায় যে, এবং এগুলো থেকে আমাদের জন্য কিছু লার্নিং পয়েন্টও আছে। সেই লার্নিং পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান লার্নিং পয়েন্ট ইজ, ইফ দেয়ার ইজ আনইউজুয়াল কেস, we have to think in different ways, and all differential diagnosis আমাদের মাথায় রাখতে হবে। all differential diagnosis, not 2 3 or, কারণ একটা লুমিনাল স্ট্রাকচার যখন হয়, তো লুমিনাল স্ট্রাকচারের তিনটা ভাবে ডিডি চিন্তা করতে হয়, within the lumen, in the wall and outside the lumen। তাহলে সেই জিনিস চিন্তা করে, এটা আমাদের টিচার স্যার খুব সুন্দর করে বল যে তুমি নেটটা বিরাট করে ছড়িয়ে দেবা, মাছ ধরার মতো আস্তে 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 ছোট করে নিয়ে আসবা। আর প্রফেসর সাইদুর রহমান স্যার বলতেন যে তৃতীয়বার যদি কোনো কেস তুমি ডায়াগনোসিস করতে না পারো, কমপ্লিটলি ফরগেট প্রিভিয়াস অল থিংস এন্ড স্টার্ট দ্য কেস অ্যাজ আ নিউ কেস। এই কথাগুলো, মেসেজগুলো মাঝে মাঝে আসলে খুবই কাজে লাগে আমাদের। যাই থ্যাংক ইউ ভেরি মাচ খুবই চমৎকার কেস প্রেজেন্টেশনের জন্য। আমাদের আগামী সেমিনারটা হবে ডেন্টাল সার্জারি, দেন ঈদের পরে হবে গাইনি 23 তারিখে প্রবাবলি, এন্ড জুন শেষ হবে ফিজিওলজি ডিপার্টমেন্ট। নাও ম্যাডাম বলতে যাচ্ছিলেন চেয়ারপারসন, আচ্ছা ম্যাডাম বলার পরে চেয়ারপারসন এবং রিসোর্স পারসন শেষ হবে। থ্যাংক ইউ। আসলে গ্রসটা আমার যতটুকু মনে পড়ছে, এটা একটা ফ্র্যাগমেন্টেড পিসেস ছিল, যে আলাদা করে আপনারা সিস্টিক ডাক্তার থেকে স্পেশাল এমফাসিস দিতে বলেছিলেন, কিন্তু আলাদাভাবে মার্কিং করা ছিল না, যেটার জন্য আমরা আপনাদের সাথে আবার কমিউনিকেট করি এবং পরে এটা রেগুলার ডায়াগনোসিস করা হয়। এটাই বলতে যাচ্ছিলাম। না, ঠিক আছে, ওটা আমাকে দুইবার স্যার নিজেই ফোন করছে আমাকে। হ্যাঁ, বরাবর ঠিক আমরা আছে, ছিলাম পাশেই, আমরা কিওয়ার্ড করি সেজন্য। থ্যাংক ইউ। এখন আমি স্যারকে দিচ্ছি, স্যার
আজকের এই যে সেমিনার সার্জারি ইউনিট 2 এর পক্ষ থেকে উত্তম এবং তার ইউনিট প্রেজেন্ট করলো। Today this seminar is not to criticizing anyone or any department. এটা মিস্টেক আমাদেরই হয়েছে, আমাদের মতো আমাদের কলিগেরই কারো হয়েছে। এই জন্য আমার সবাইকে অনুরোধ, আমরা যখন একটা রিভিউ পাঠাই, আমি প্রায় সবার কাছে লিখিতভাবে লিখে দেই যে প্লিজ রিভিউ। যখন আমার কনফিউশন হয়, যখনই রিভিউ পাঠাই তখনই এটা ধরে নিতে হবে যে সার্জন এগ্রি করছে না আপনাদের প্রথম ডায়াগনোসিসের সাথে। এখন কেন করছে না, এটা যদি পরবর্তীতে আমাদের মাধ্যমে ডিসকাশন মাধ্যমে যদি এটা সলিউশন আসে। আরেকটা এই কেসে কনফিউশন হলো, পেশেন্ট বলছে ইট ইজ এ ফ্লাকচুয়েটিং জন্ডিস, কিন্তু আমরা পাচ্ছি প্রোগ্রেসিভলি ইনক্রিজিং জন্ডিস। সো এই জন্যই আমরা বেশি কনফিউশন হলাম যে এটা 3 পয়েন্ট সামথিং থেকে কিভাবে 10 হয়ে গেল এক মাসের মধ্যে। সো ইট ইজ প্রবাবলি ডিউ টু ম্যালিগন্যান্ট অবস্ট্রাকশন। এখন এটা কার্সিনোমা হেড হতে পারে, ক্যাস হতে পারে, কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে। এখন ওইগুলোতে আরেকটা জিনিস হতে পারে পালপেবল গলব্লাডার, যেটা আমাদের কেসে ছিল না। বাট পালপেবল গলব্লাডার পাওয়া যাবে ইন অ্যাডভান্স কেস। Until complete obstruction of the CVD and it is an advanced case, then you can get palpable gallbladder. Otherwise, you can not get any lump in the right hypochondriac region. So confusion is there, but with clinical and radiological and somnological findings, আমরা একটা ডায়াগনোসিসে বসতে পারি এবং after diagnosis we go for operation. যদি এটা আমরা early diagnosis করতে পারতাম তাহলে কোলিসিস্টেক্টমি উইথ হেপাটিক ডিসেকশন করা যেত। যদি গলব্লাডারের কমন মাইন্ড থাকতে, যদি কোন কার্সিনোমা থাকতো, যদি ডিসটাল পার্টে থাকতো, তাহলে আমরা এটা রিমুভ করে হেপাটিকোজেজুনোস্টোমি করতে পারতাম, বাইপাস অপারেশন, অথবা যদি ডিসটাল পার্টের হেডের সাথে থাকতো আমরা হুইপলস অপারেশন করে দিতে পারতাম। সো देयर ইজ সাম অপশন, देयर আর মেনি অপশন। সো আমাদের অপারেশনের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেত। আর যদি ইনঅপারেবল থাকতো, যেটা আমিনুল বলল, আমরা স্টেন্টিং করতে পারতাম ফর প্যালিয়েটিভ পারপাস। এটা ইআরসিপির মাধ্যমে করতে পারতাম, পিটিসির মাধ্যমেও স্টেন্টিং করতে পারতাম ফর রিলিভ দ্য biliary stasis and liver failure, যেহেতু এটা ইনঅপারেবল কেস। সো আমাদের ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট। এজন্য আমাদের সার্জনদের যেমন কেয়ারফুল থাকতে হবে, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশনের ব্যাপারেও আমাদের সবাই মিলে কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা অ্যাকুরেট ডায়াগনোসিস করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের মিটিংটা শোনার জন্য। থ্যাংক ইউ।